প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম তিন গোয়েন্দা ভলিউম তিনের এক গল্প মুক্ত শিকারী। এখন শুরু করছি তৃতীয় অংশ। তাহলে চলুন শোনা যাক। 7। টমি, মুসা বলল, কোনো সন্দেহ নেই। এই যে লেজের সাদা ফুটকি, কয়েক বছর পরে দেখলেও ঠিক চিনতে পারতাম। আমাদেরকেও চিনতে পেরেছে। পারিসনি টম? হেডকোয়ার্টারে আলোচনায় বসেছে তিন গোয়েন্দা। আবার আগের জায়গায় বড় খাঁচায় ফিরে গেছে টম। দান্না ঠুকরে খাচ্ছে, মাঝে মাঝে চোখ ফিরিয়ে তাকাচ্ছে এদিকে। রিসার্চ হ্যারিস ছিনিয়ে নিল ওকে আমার কাছ থেকে। নিচের ঠোঁটে জোরে জোরে চিমটি কাটছে কিশোর। কাউকে উদ্দেশ্য করে বলল না কথাগুলো। কয়েক ঘন্টা পর ছেড়ে দিল কবুতরটাকে। ফিরে এলো ওটা আবার আমাদের কাছে। কেন আমাদের কাছে ফিরে আসবে হয়তো ভাবেনি হ্যারিস, বলল রবিন। মানে? ভুরু কোচকালো মুসা। বইতে পড়লাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মেসেজ বহন করত রেসিং হোমার। মিলিটারি যখন অ্যাডভান্স করত, কবুতরগুলোকে খাঁচা শুদ্ধ বয়ে নিত, নতুন জায়গায় আটকে রাখতো কয়েকদিন, তারপর ছাড়ত। সঙ্গে সঙ্গে ছাড়লে আগের জায়গায় ফিরে যেত পাখিগুলো। এই কবুতরের স্বভাব হলো পুরনো আশ্রয়ের কথা তাড়াতাড়ি ভুলে যায়। 2-3 দিন অন্য কোথাও থাকলে সেটার কথাই মনে রাখে। সেখান থেকে সরিয়ে আরেক জায়গায় নিয়ে 2-3 দিন রাখলে এর আগেরটার কথা আবার ভুলে যায়। হয় ভুলে কিংবা যেতে চায় না, যেটাই হোক। এজন্যেই তাহলে ফিরে এসেছে টম, মাথা দোলালো কিশোর। বলে ভালোই করেছ রবিন। পাখিটার মালিক বোধহয় রিসার্চ হ্যারিস নয়, আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছে। তার ধারণা ছিল বাড়ি ফিরে যাবে টম। তা না গিয়ে চলে এসেছে এখানে স্বভাবের কারণে। এটাই এখন তোর বাড়ি না টম? খাঁচার ফাঁক দিয়ে আঙুল ঢুকিয়ে পায়রাটার মাথায় ছোয়ালো মোসা, আদর করল। তাই ফিরে এসেছিস? খুব খুশি হয়েছি। কথায় বাধা পড়ল। লাউড স্পিকারে বেজে উঠল মেরিসাসির কণ্ঠ। কিশোর, কিশোর। কিশোরের এটা আরেকটা নতুন সংযোজন। ওরা হেডকোয়ার্টারে থাকলে দরকার পড়লে ডাকেন চাচি। অনেক কারণে সবসময় সে ডাক স্কাইলাইটের ভেতর দিয়ে শোনা যায় না, তাই ওয়ার্কশপে একটা মাইক্রোফোন লাগিয়ে দিয়েছে সে। হেডকোয়ার্টারে স্পিকারের সঙ্গে যোগ করে দিয়েছে। এই কিশোর, শুনছিস? আবার ডাক শোনা গেল। ডাকের ধরন বিশেষ সুবিধের মনে হলো না মোসার কাছে। বলেই ফেলল, আল্লাহ রে, কি জানি নিয়ে এসেছে রাশেদ চাচা। এবার হয়তো বেকাবুকা ইলেকট্রনিক্সের খাম্বা, 1.5 টন করে ওজন এক একটার। বলতে বলতে 2 সুরঙ্গের ঢাকনার দিকে এগোলো সে। ওদিকে না, বাধা দিল কিশোর। স্কাইলাইট দিয়ে বেরিয়ে ওয়ার্কশপের পেছনে গিয়ে নামবো। মিটিমিটি হাসছে সে। জঞ্জালের উপর দিয়ে নেমে এলো ওরা। মেরি চাচি ওদের দিকে পেছন করে দাঁড়িয়ে আছেন ওয়ার্কশপে। আসতে গিয়ে চাচির কাঁধে হাত রাখলো কিশোর। চমকে উঠলেন চাচি, ফিরে তাকালেন। এই দেখো শয়তান ছেলের কাণ্ড। এই বেরোলি কোত্থেকে তোরা? ওদিকে তো সব জায়গা খুঁজে এলাম। জঞ্জালেতে বাসা আমার, আকাশ দিয়ে পথ। রেগলায় গান ধরল কিশোর। বলো শুনি লক্ষ্মী চাচি, তোমার কি বিপদ? অবাক হয়ে কিশোরের দিকে চেয়ে রইলেন চাচি, চোখে শঙ্কা। ছেলেটার মাথা টাথা খারাপ হয়ে যায়নি তো? ভয় নেই চাচি, হেসে আশ্বস্ত করল রবিন। ওটা দ্য হাইমস অব দ্য ব্যাটলের সুর, মিস কারমাইকেলের কাছ থেকে শিখে এসেছে। কিন্তু শঙ্কা গেল না মেরি চাচির। তার মনে হতে লাগলো কোথাও কিছু একটা গোলমাল হয়েছে। সকালে বেশি খেয়ে ফেলায় কিশোরের পেটে পাচকরসের ক্ষরণে বিঘ্ন ঘটেছে হয়তো। সেটা প্রতিক্রিয়া করেছে মাথায়। বললেন, কিসের সুর বললি? ব্যাটল অব দ্য হাইমস, আবার বলল রবিন। এই কিশোর, খবরদার আর কখনো গাইবি না।
যার গলায় যেটা মানায় না। বেশ, গাইব না, শান্ত কণ্ঠে বলল কিশোর। তবে কথা দিতে হবে, আর কখনো তুমিও খাওয়ার জন্য চাপাচাপি করবে না। ওহো, ভুলেই গিয়েছি। এড়িয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি বললেন মেরি চাচি। দুজন লোক দেখা করতে এসেছে তোর সঙ্গে, গেটের কাছে দাঁড়িয়ে আছে। বলেই আর এক মুহূর্ত দাঁড়ালেন না। থাকলেই আবার কোন ফাঁদে ফেলে দেয় কিশোর। দ্রুত ভাগলেন। সেদিকে চেয়ে মুচকি হাসল কিশোর। চলো, হাত নাড়ল দুই সহকারীর দিকে চেয়ে। গেটের বাইরে রাস্তায় পার করা একটা ভ্যানের কাছে দাঁড়িয়ে আছে লোকগুলো। দুজনেরই বয়স 30-এর কাছাকাছি। গায়ে টি শার্ট, পরনে নীল জিন্সের প্যান্ট। দুজনেই জাপানি। তোমরা তিন গোয়েন্দা? এগিয়ে এসে জিজ্ঞেস করলো একজন। কিশোর, মুসা আর রবিন। হ্যাঁ, মাথা ঝাঁকালো কিশোর। মিস্টার মিটসুনি, তাকে চেনো? চিনি, জবাব দিল রবিন। ওই ভদ্রলোকের কাছে মেসেজ অনুবাদ করাতে নিয়ে গিয়েছিল। ফিরে সঙ্গীকে কি বলল লোকটা? জাপানি ভাষা অনুমান করল কিশোর। একই ভাষায় জবাব দিল সঙ্গী। ও আমার বন্ধু। দ্বিতীয় লোকটাকে দেখিয়ে বলল প্রথম জন। নাম হারিকিরি। ওর কয়েকটা প্রশ্ন আছে, জবাব দিলে খুব খুশি হবে। ইংরেজি জানে না। ওর হয়ে আমিই প্রশ্ন করছি, কেমন? সম্মতি জানালো কিশোর। গুড, বলল লোকটা। জাপানিতে লেখা একটা মেসেজ নিয়ে গিয়েছিলে মিস্টার মিটসুনি সুশিতার কাছে। উনি হ্যারিকিরিকে বলেছেন সে কথা। তার হাতের লেখা চিনতে পেরেছেন। প্রশ্ন নয়, কাজেই চুপ করে রইল কিশোর। মেসেজটা কোথায় পেয়েছ? এবার প্রশ্ন। ভাবছে কিশোর, জবাব না দিলেও পারে সে। তবে দিলে হয়তো তার কয়েকটা প্রশ্নের জবাবও মিলতে পারে। বলল, একটা মরা কবুতরের পায়ে আটকানো ছিল। হাসল লোকটা। হারিকিরির কাছে গিয়ে তার হাত ধরে টেনে নিয়ে গেল ভ্যান থেকে খানিক দূরে। চেয়ে আছে রবিন। জাপানি ভাষায় কথা বলছে লোকগুলো। তার মনে হলো দুজনেরই এক চেহারা, একই রকম কালো চুল, চেলে বেরোনো চোয়াল, হালকা বাদামি চামড়া। রাস্তায় হঠাৎ আরেকদিন দেখলে বলতে পারবে না কে হারিকিরি আর কে অন্য লোকটা। হয় এরকম, এক দেশের লোক অন্য দেশের লোকের চেহারায় বিশেষ তফাৎ দেখতে পায় না। সব ক্ষেত্রে হয় না এটা, তবে সবচেয়ে বেশি হয় আফ্রিকান ও ককেশিয়ানদের। রবিনের তাই ধারণা। কিশোরও স্থির দৃষ্টিতে চেয়ে আছে দুজনের দিকে। ফিসফিস করে বলল, সেই সবুজ ভ্যানটা, স্ন্যাক্স রেস্টুরেন্টে যেটা দেখেছিলাম। এটাকে অনুসরণ করতে পারলে। জাপানি দুজন এখনো আলাপরত। সেদিকে চেয়ে থেকেই বলল সে। রবিন, বিপারটা আনতে পারবে? ওরা যাতে সন্দেহ করতে না পারে, দেখি চেষ্টা করে, ফিসফিসিয়ে জবাব দিল রবিন। কিশোরের কাছ থেকে সরে দাঁড়ালো। পেছনে চেয়ে কান পেতে কি যেন শোনার ভঙ্গি করল। তারপর লোক দুজনকে শুনিয়ে জোরে জোরে বলল, কিশোর, মনে হচ্ছে ডাকছেন। যাই, শুনে আসি। অপেক্ষা করল না রবিন, ঘুরে রওনা হয়ে গেল। আবার ফিরে এলো দুই জাপানি। হারিকিরির সঙ্গী কিশোরকে বলল, আরেকটা প্রশ্ন, কোথায় পেয়েছো কবুতরটা? এটাও ভেবে দেখলো কিশোর। মিথ্যা বলতে বাধে তার, কিন্তু গোয়েন্দাগিরি এমনই একটা কাজ, সময়ে না বলেও পারা যায় না। এক্ষেত্রে মিছে কথা বলার দরকার আছে কিনা ভাবল। সেটা কি অন্যায় হবে? বোধহয় না, কারণ তার মক্কেলের সপক্ষে বলতেই হবে তাকে। আর মিস কারমাইকেল তার মক্কেল। পথের উপর পেয়েছি, মিছে বলল না কিশোর, কিন্তু খোলাসাও করল না। কোন পথে? শহরের পূবধারের একটা পথ। আবার হাসল লোকটা। তৃতীয় প্রশ্ন, কি করে মারা গেছে কবুতরটা, জানো? না, সত্যই জানে না কিশোর, তবে জানতে পারলে ভালো হতো। দেখে কি মনে হয়েছে? গুলি টুলি করে মেরেছে? না, মাথা নাড়ল কিশোর। পেছনে পায়ের আওয়াজ শুনে বুঝল রবিন আসছে। আর যেভাবেই মারা হোক, গুলি নয়, এটা ঠিক। গুড, থ্যাংক ইউ, বলে হারিকিরিকি নিয়ে গাড়ির দিকে রওনা হলো লোকটা। পৌঁছে গেল রবিন।
দুই লাফে এগিয়ে গিয়ে প্রথম লোকটার বাহুতে হাত রাখল কিশোর। আমি তো আপনার কথার জবাব দিলাম, এবার আমার কয়েকটা প্রশ্নের জবাব দেবেন প্লিজ। এবার লোকটার ভাবনার পালা। ভেবে নিয়ে বলল, কি প্রশ্ন? মেসেজে লেখা ছিল আজ মুক্ত নেই। মিস্টার মির্সুশিতা অনুবাদ করে তো তাই বললেন। হ্যাঁ। আর চোখে রবিনের হাতের দিকে তাকালো কিশোর। ছোট্ট যন্ত্রটা আছে। লোকটার দিকে ফিরে বলল, এর মানে কি? বোকার অভিনয় খুব ভালো করতে পারে কিশোর। এ মুহূর্তে তাকে দেখলে মনে হবে তার মতো হাদারাম মাথা মোটা ছেলে দুনিয়ায় আর দ্বিতীয়টিও নেই। কথাটার মাথামুন্ডু কিছুই বুঝলাম না। কিসের মুক্ত? কিসের আজ? বোকার মতোই হাত নাড়ল সে। হারিকিরির দিকে তাকালো লোকটা। এই সুযোগে পাশে দাঁড়ানো রবিনের গায়ে খোঁচা দিয়ে ইঙ্গিত করলো কিশোর। ফিরল লোকটা, হাসলো। খুব সহজ। আমার বন্ধু হারিকিরি তরকারির চাষ করে, ক্ষেত আছে। জাপানি পাড়ায় বাজারে বিক্রি করে সেই তরকারি। ক্ষেতগুলো বাজার থেকে দূরে, উপকূলের কাছে। দোকানদাররা জানতে চায় কি তরকারি আছে তার কাছে। হাঁ করে আছে কিশোর। বোকা বোকার দৃষ্টিতে সামান্যতম পরিবর্তন নেই। চোখের কোণ দিয়ে দেখছে। ভ্যানের দিকে এগিয়ে যাচ্ছে রবিন। পৌঁছল রবিন। পেছনের বাম্পারের কাছে দাঁড়িয়ে চট করে একবার নিচু হয়েই সোজা হলো। কাজেই খবর জানাতে হয় হারিকিরিকে, বলে যাচ্ছে লোকটা। কবুতর দিয়ে মেসেজ পাঠাতে পয়সা লাগে না, তাছাড়া তাড়াতাড়ি হয়। তাই পুরনো পদ্ধতি বেছে নিয়েছে আমার বন্ধু। লিখে দেয়, আজ শালগম আসছে, আজ বাঁধাকপি কিংবা গাজর। হাত নাড়ল রবিন। দু হাতের মুঠোই খোলা। তার মানে কাজ হয়ে গেছে। তাই নাকি? খুব অবাক হয়েছে কিশোর। আপনার বন্ধু কি মুক্তও ফলায় নাকি? ওগুলো সবজি না ফল? জোরে হেসে উঠল লোকটা। মনে মনে আত্মগর্ধ ভাবছে কিশোরকে। বুঝল কিশোর। মুক্ত সবজিও না ফলও না, সাগরে হয়। ঝিনুকের পেটে এক ধরনের মূল্যবান পাথর। আমার বন্ধু যে মুক্তোর কথা লিখেছে সেটা পেঁয়াজ। মুক্ত পেঁয়াজ বলে। ও, থ্যাংক ইউ, বলল কিশোর। আপনার কাছে অনেক কিছু জানা গেল। কিশোরকে আরেকবার ধন্যবাদ জানিয়ে গাড়িতে গিয়ে উঠল লোকটা। তার পাশে বসলো হারিকিরি। স্টার্ট নিল ইঞ্জিন। গাড়িটা মোড়ের কাছে পৌঁছাতেই লাফিয়ে উঠল কিশোর। রবিন, জলদি, ট্রাকারটা। বুদ্ধি করে নিয়েই এসেছে রবিন। গেটের ভেতরে এক জায়গায় রেখে এসেছে। এক ছুটে গিয়ে নিয়ে এলো। ছোট একটা বাক্স মতো। তাতে তাতে অ্যান্টেনা লাগানো। পুরানো আমলের একটা রেডিওকে পরিবর্তন করে বিপারের সিগন্যাল ধরার যন্ত্র বানিয়েছে কিশোর। সুইচ টিপে ডায়াল ঘোরালো সে। বিপ বিপ বিপ। স্পষ্ট শব্দ ভেসে এলো যন্ত্রটার স্পিকারে। কাজ করছে ভ্যানের বাম্পারে লাগানো বিপার। চুম্বকের সাহায্যে ওটাকে আটকে দিয়েছে রবিন। অ্যান্টেনা দক্ষিণে ঘোরালো কিশোর। আরও স্পষ্ট হলো বিপ বিপ। উপকূলের দিকে যাচ্ছে, বলল কিশোর। চলো আমরাও যাই। বলতে হয়নি, ইতিমধ্যেই এক এক করে 3টে সাইকেল গেটের বাইরে নিয়ে এসেছে মুসা। দ্রুত প্যাডেল ঘুরিয়ে চলেছে ওরা। নিজের সাইকেলের হ্যান্ডেলে টাকারটা বেঁধে নিয়েছে কিশোর। এক হাতে হ্যান্ডেল ধরেছে, আরেক হাতে অ্যান্টেনার মাথা ঘোরাচ্ছে এদিক ওদিক। শব্দের কম বেশি শুনে অনুমান করছে কোন দিকে গেছে ভ্যান। গাড়ির খুব বেশি কাছে যাওয়ার দরকার নেই। 1 মাইল দূর থেকেও সংকেত দেবে বিপারটা। সহজেই অনুসরণ করতে পারছে কিশোর। গাড়ি এখন সান ফ্রান্সিসকোর দিকে না গেলেই বাঁচি, মনে মনে বলল সে। 8 কয়েক মিনিট পুরোদমে প্যাডাল ঘোরানোর পর স্বস্তির নিঃশ্বাস ফেলল কিশোর। সবুজ ভ্যানটা সান ফ্রান্সিসকোর দিকে যাচ্ছে না, এমনকি সান্তা মনিকার দিকেও নয়, সোজা শহরের দিকে। সিগন্যালের শব্দ পরিষ্কার বলে দিচ্ছে কোন দিকে কখন মন নিচ্ছে গাড়িটা। রকি বিচের মেইন স্ট্রিট দিয়ে চলেছে এখন।
ইশারায় গতি কমানোর নির্দেশ দিল দুই সহকারীকে কিশোর। সিগন্যাল অনেক জোরালো, তার মানে খুব কাছেই রয়েছে গাড়ি। ট্রাফিক পোস্টে লাল আলো দেখে থেমেছে বোধহয়। তাড়াতাড়ি চলে ওটার একেবারে গায়ের উপর গিয়ে পড়তে চায় না সে। রিয়ার ভিউ মিররে তাদের দেখে ফেলতে পারে হারিকিরি বা তার সঙ্গী। রিচার্ড হ্যারিসের অলংকারের দোকান আর ট্যাক্সটি ব্যাংক পেরোলো ওরা। হঠাৎ থেমে গেল বিপ বিপ। হাত তুলে মুসা আর রবিনকে থামার নির্দেশ দিল কিশোর। এক পা মাটিতে নামিয়ে দিয়ে সাইকেলেই বসে রইল। এদিক ওদিক ঘোরালো ট্র্যাকারের অ্যান্টেনা। বায়ে ঘোরালো, শব্দ নেই। পুরো ডানে ঘোরাতেই আবার শোনা গেল বিপ বিপ। সামনে পথটাতে আড়াআড়ি কেটেছে আরেকটা পথ। শহরের বাইরে বেরিয়ে ঘুরে ঘুরে উঠে গেছে পাহাড়ের উপর। সে পথে এগিয়ে চলল তিন গোয়েন্দা। রাস্তায় মোড় আর ঘোরপ্যাচ এত বেশি এখন, সিগন্যাল শুনে ভ্যানটাকে অনুসরণ করা কঠিন হয়ে দাঁড়ালো। এই আছে জোরালো বিপ বিপ, পরক্ষণেই কমতে কমতে একেবারে মিলিয়ে যাচ্ছে। সিগন্যাল ধরার জন্য বারবার অ্যান্টেনা ঘোরাতে হচ্ছে। তবে বিশেষ ভাবছে না কিশোর। আন্দাজ করে ফেলেছে কোথায় যাচ্ছে ভ্যান। রকি বিচের উত্তর পশ্চিমে নিচু পাহাড় চেরেনের ঢালের গায়ে আর পাদদেশে বেশ কিছু বাড়িঘর আছে। জায়গাটা লিটল টোকিও নামে পরিচিত। রকি বিচের জাপানি পল্লী। লিটল টোকিওর সীমানায় পৌঁছেই আবার থামার নির্দেশ দিল কিশোর। শখানেক গজ দূরে একটা একতলা বাড়ির গাড়ি বারান্দায় দাঁড়িয়ে আছে সবুজ ভ্যান। পথের ধারে সাইকেল রাখলো তিন গোয়েন্দা। গাছের সারির আড়ালে লুকিয়ে চোখ রাখলো বাড়িটার উপর। হারিকিরির বাড়ি নাকি, বলল মুসা। জবাব দিল না কিশোর। ভ্যানের দিকে তাকিয়ে আছে। গাড়ি বারান্দায় একজন লোক গাড়িটার পাশ কাটিয়ে আসছে। বাড়ির ভেতর থেকেই বেরিয়েছে মনে হয়। রাস্তায় এসে নামলো লোকটা। আরেকটা লাল গাড়ি পার্ক করা ওখানে, তাতে চড়ে চলে গেল। হারিকিরি? শিওর হতে পারছে না রবিন। সব জাপানির চেহারাই একরকম লাগে তার কাছে। না, মাথা নাড়ল কিশোর। তার সঙ্গী কিশোরের দৃষ্টিশক্তির উপর পুরো আস্থা রয়েছে রবিনের। তবু জিজ্ঞেস না করে পারল না। কি করে বুঝলে? সহজ, ওর হাঁটা, ওর চোখ, ওর কান। কেন, আরেকটা জিনিস খেয়াল করনি? কোমরের বেল্ট আর প্যান্টে লেগে থাকা গিরিজের দাগ। খেয়াল করেননি রবিন? অতি সাধারণ জিনিস বলেই। তাহলে ধরে নিতে অসুবিধে নেই ওটা হারিকিরিরই বাড়ি, বিড়বিড় করল কিশোর। কিন্তু এই ধরে নেয়ার ব্যাপারটায় মোটেই সন্তুষ্ট হওয়া যায় না। শিওর হওয়া দরকার। ডাক বাক্সটায় নাম দেখলে বোঝা যাবে কার বাড়ি। ডাক বাক্স দেখতে হলে বাড়ির কাছে যেতে হবে। বাক্সটা এপাশে আছে না ও পাশে বলা যাচ্ছে না। ও পাশে থাকলে বাড়ির পাশ কাটিয়ে যেতে হবে। রবিন, তুমি যাও, বলল কিশোর। মুসা বেশি লম্বা, আমারও চুল বেশি কোকড়া। দূর থেকেই চোখে পড়বে দুজনে। জানালার কাছে যদি হারিকিরি থাকে সহজেই আমাদের চিনে ফেলবে। তোমার উইন্ড সিটারটা খুলে চুলগুলো এলোমেলো করে নাও। আর 10 জন আমেরিকান ছেলের সঙ্গে তোমার তফাৎ বুঝতে পারবে না সে। তুমি যেমন জাপানিদের আলাদা করে চিনতে পারো না, ওকে আর 10টা সাধারণ ছেলের মতোই দেখতে জেনে খারাপ লাগছে রবিনের। তবে সে চোখে পড়ার মতো নয় বলে গোয়েন্দাগিরিতে উন্নতি করতে পারবে ভেবে ভালোও লাগছে। চিয়াত করে চেন টেনে উইন্ডচিটার খুলে কিশোরের হাতে দিয়ে রওনা হলো রবিন। গাড়ি বারান্দার ধারেই রয়েছে সাদা রং করা ডাকবাক্স। দেখেও থামলো না রবিন। সোজা হেঁটে গেল আরো খানিকটা। যেন এখানকার কোনো কিছুর প্রতি কোনো আগ্রহই নেই তার। তারপর থেমে ফিরে তাকালো। লেখা রয়েছে এম হারিকিরি। সাদা বাক্সে উজ্জ্বল কালো কালিতে লেখা অক্ষরগুলো ফুটে রয়েছে। পড়তে কোনো অসুবিধে হলো না। ঘুরে আবার পা বাড়াতে যাবে, এই সময় জাগলো সন্দেহটা। মনে হলো হারিকিরির আগে আরেকটা নাম লেখা ছিল ঠিক ওই জায়গাটাতেই। নিশ্চিত হতে হলে ভালো মতো দেখা দরকার। তার জন্যে আরো কাছে যেতে হবে। ঝুঁকিটা নেবে সে ঠিক করলো। ঠিকই সন্দেহ করেছে রবিন।
সাদা রঙের প্রলেপ দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করা হয়েছে আগের লেখা, তবে তেমন যত্ন নেয়নি, নইলে চোখে পড়তো না। কখন রং করা হয়েছে? সতর্ক দৃষ্টিতে বাড়ির দিকে তাকালো সে, কাউকে দেখা যাচ্ছে না। আরও এগোলো, চলে এলো বাক্সের একেবারে কাছে, ছুঁয়ে দেখলো, আঠা আঠা লাগে। বেশিক্ষণ হয়নি, তাই এমন চকচকে। বাড়িও কি এই কিছুক্ষণ আগে বদলালো নাকি? হারিকিরি কাজের কাজ করেছি একটা, নিজের প্রশংসা না করে পারল না রবিন। কিশোরও এর চেয়ে বেশি কিছু করতে পারত কিনা সন্দেহ। বন্ধুদেরকে খবরটা জানানোর জন্য তাড়াতাড়ি ঘুরে রওনা হলো সে। 2 কদম এগিয়েই শব্দ শুনে ফিরে তাকালো রবিন। স্থির হয়ে গেল পাথরের মতো। গাড়ি বারান্দার ওধার থেকে আসছে একজন লোক, বেটে কালো কোট গায়ে, ডোরাকাটা প্যান্ট, মুখে দাড়িগোফের জঙ্গল, কালো চশমা নেই এখন চোখে। এই ছেলে শোনো, এই, ডাকলো রিচার্ড হ্যারিস। দৌড়ে পালা দৌড়ে পালাতে চাইল রবিন, পারল না। পা কথা শুনছে না। অনেক সময় দুঃস্বপ্নে যেমন প্রচণ্ড ইচ্ছে থাকা সত্ত্বেও হাত পা নাড়ানো যায় না, অনেকটা যেন সেই রকম। কাছে এসে দাঁড়ালো হ্যারিস। লোকটার হাতে লাঠি নেই, কিন্তু তাতে কি, পকেটে পিস্তল তো থাকতে পারে। ভালোই হলো, বলল হ্যারিস। তোমাদেরকেই খুঁজছি মনে মনে। ঠোঁট ভালো মতো দেখা যায় না, বলে হাসছে কিনা বোঝা গেল না, তবে চোখ দুটো আন্তরিকতা মাখানো বলে মনে হলো রবিনের। অন্যেরা কোথায়? তোমার বন্ধুরা? ভেবেছিল হাতও নড়াতে পারবে না, কিন্তু পারল। হাত তুলে দেখালো রবিন রাস্তার দিকে। হ্যারিসকে সঙ্গে নিয়ে হাঁটতে শুরু করলো। সাইকেলের হ্যান্ডেলে বাঁধা টাকারটা রবিনের উইন্ডশিটার দিয়ে ঢেকে দিয়েছে কিশোর। লিটল টোকিওতে প্রায়ই আসো তোমরা? জিজ্ঞেস করলো হ্যারিস। জাপানি রেস্টুরেন্টে খেতে আসি, জবাব দিল কিশোর। জাপানি খাবার মুসার খুব পছন্দ। হ্যাঁ, ভালো খাবার, বিশেষ করে ফুজিয়ামা। আমিও যাই মাঝে মধ্যে, বলল হ্যারিস। হাসলো কি না বুঝতে পারল না রবিন। চলো না, আজও যাই, আমি লাঞ্চ খাওয়াবো তোমাদের। দ্বিধা করছে কিশোর, কি জবাব দেবে। শেষবার যখন হ্যারিসের সঙ্গে দেখা হয়েছে, তার দিকে পিস্তল তাক করে রেখেছিল। তার আগের বার লাঠি দিয়ে বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিতে চেয়েছিল। সেই লোকই এখন লাঞ্চের দাওয়াত দিচ্ছে। ঘটনাটা কি? ঠিক আছে, খাইয়ে যদি খুশি হন, অবশেষে বলল কিশোর। আমাদের আপত্তি নেই, থ্যাংক ইউ। চলো তাহলে। হাঁটতে শুরু করলো হ্যারিস। তাকে অনুসরণ করলো 3 গোয়েন্দা, যার যা সাইকেল ঠেলে নিয়ে চলেছে। কিশোরের কাছাকাছি রইল রবিন। ফিসফিস করে বলল, কি কি দেখে এসেছে? নীরবে মাথা নোয়ালো শুধু কিশোর। রেস্টুরেন্টের বাইরে সাইকেল স্ট্যান্ডে তুলে রাখলো ওরা। ছেলেদেরকে নিয়ে কোণের একটা বড় টেবিলে এসে বসলো হ্যারিস। ওয়েটার এসে জাপানি ভাষায় কিছু জিজ্ঞেস করলো। হ্যারিসও একই ভাষায় জবাব দিল। বাহ, গহনার দোকানের মালিক দেখছে আবার ভাষাবিদও, মনে মনে বলল মুসা। তা অর্ডার কি দিল? সাপ ব্যাং না হলেই বাঁচি এখন। জাপানে ছিলাম কয়েক বছর। ছেলেদেরকে জানালো হ্যারিস। মুক্তোর ব্যবসা করতাম, সেখানে এই ভাষাটা শিখেছি। শুরুতেই চা নিয়ে এলো ওয়েটার। সবার কাপে কাপে ঢেলে দিল হ্যারিস। আবার চেয়ারে বসে বলল, জানালাম তোমরা গোয়েন্দা। এইবার হাসিটা দেখতে পেল রবিন। জানলাম তোমরা গোয়েন্দা। এইবার হাসিটা দেখতে পেল রবিন। কিছু বলল না। অন্য দুজনও চুপ। মিস করিন কারমাইকেল তোমাদের মক্কেল, আবার বলল হ্যারিস। পাখি খুনের তদন্ত করছো? মাথা নোয়ালো কিশোর। হারিকিরি বলল, একটা মরা কবুতরের পায়ে বাঁধা একটা মেসেজ পেয়েছো তোমরা? আবার মাথা নোয়ালো কিশোর। মুখে কিছু বলল না। বাজারে যে তরকারি সাপ্লাই দেয়, সে ব্যাপারে নাকি কিছু লেখা ছিল। হ্যাঁ, মুক্ত পেঁয়াজ, বলল কিশোর। ওয়েটার ফিরে আসায় আলোচনায় বাধা পড়ল। ছোট ছোট ডজন খানেক ডিশ টেবিলে নামিয়ে রেখে চলে গেল। নীরবে খাওয়া চলে নীরবে খাওয়া চলল কিছুক্ষণ। কবুতরটা কি মিস কারমাইকেলের বাগানে পেয়েছ? মুখ তুলল হ্যারিস। না। কিশোরের মুখ ভর্তি সরু চালের ভাত, স্যামন মাছ,
বাঁশের কোড়া আর লোনা সালাদ, চমৎকার খাবার। গিলে নিয়ে বলল, রাস্তায় পেয়েছি। হ্যারি কিরিকে যা যা বলেছে হ্যারিসকেও ঠিক তাই বলবে। আবার নীরবে নীরবে খেয়ে চলল হ্যারিস। শেষ করে ন্যাপকিন দিয়ে মুখ মুছল, তারপর হাত ঢোকালো পকেটে। স্থির হয়ে গেছে মুসা। মুখের সামনে থেমে গেল কাঁটা চামচে গাঁথা মাছের টুকরো। পিস্তল বের করবে না তো লোকটা? এই প্রকাশ্য জায়গায় সাহস পাবে? মানিব্যাগ বের করলো হ্যারিস। ব্যাপার হলো কি জানো মিস কারমাইকেল আমার খুব ভালো বন্ধু, খুব দামি কাস্টমার। ক্ষণিকের জন্যে উজ্জ্বল হলো তার চোখ। পাখি কী রকম ভালোবাসে জানি, ওগুলো মারা বললে কতখানি দুঃখ পায় তাও জানি। ওকে সাহায্য করতে চাই আমি যতটা পারি। মানিব্যাগ থেকে $50 একটা নোট বের করে কিশোরের দিকে বাড়িয়ে ধরল। নাও, এটা রাখো। তোমাদের ফিসের কিছুটা আগাম। তদন্ত চালিয়ে যাও, দরকার হলে আরও দেব। কে পাখিগুলোকে খুন করেছে? ব্যাগটা আবার পকেটে রাখতে রাখতে বলল, জানার চেষ্টা করো। থ্যাংক ইউ। নোটটা নিয়ে পকেটে ঢোকালো কিশোর। আমাদের সাধ্যমতো চেষ্টা করব। হ্যাঁ, সাধ্যমতোই করব। বাইরে বেরিয়ে সাইকেলের তালা খুলতে খুলতে আরেকবার বলল কিশোর, চোখ হ্যারিসের দিকে। চলে যাচ্ছে গহনার দোকানের মালিক। নিশ্চয় করব, বলল মুসা। $50? থেমে গেল কিশোরের দিকে তাকিয়ে। চিন্তায় মগ্ন গোয়েন্দা প্রধান। তার কথা শুনছে বলে মনে হলো না। ওর দোকানে টমকে নিয়ে গেলাম, বিড়বিড় করল কিশোর। পায়রাটা তার প্রয়োজন হলে সে বলতো, হ্যাঁ চিনেছি, জানি কার। রেখে যাও, মালিকের কাছে ফিরিয়ে দিয়ে আসবো। মাথা নাড়ল সে, যেন কিছু একটা ব্যাপার বিশ্বাস হচ্ছে না। তা না করে বলল, জীবনে দেখেনি। পায়রাটাকে নিয়ে বেরিয়ে এলাম, তাও কিছু বলল না। তারপর পিস্তল দেখিয়ে আমার কাছ থেকে ছিনিয়ে নিল। থামলো এক সেকেন্ড, নিচের ঠোঁটে চিমটি কাটতে কাটতে আবার মাথা নাড়ল। মিস কারমাইকেলের বাগানে রাতের অন্ধকারে লাঠি দিয়ে বাড়ি মেরে আমার মাথা ফাটিয়ে দেওয়ার চেষ্টা করলো। সবশেষে আজ ডেকে এনে লাঞ্চ খাওয়ালো, ভুকুটি করলো। হ্যাঁ, লাঞ্চ খাওয়ালে, টাকাও দিল। পাখির খুনিকে ধরে দিতে পারলে আরও টাকা দেবে বলল। অবাকই লাগছে, এতগুলো পরস্পর বিরোধী কাণ্ড। কিন্তু সবচেয়ে অবাক করেছে রিচার্ড হ্যারিস। হঠাৎ যেন বাস্তবে ফিরে এলো সে। কি? খেই ধরিয়ে দেওয়ার চেষ্টা করলো রবিন। বলো না কি? কেন অবাক করলো রিচার্ড হ্যারিস? শুধু রাতের বেলা কালো কাচের চশমা পরে নয়। কিছু বলতে গিয়েও থেমে গেল মূসা। মাথা নেড়ে বারণ করছে কিশোর। কথা বলা ব্যথা এখন। চেঁচামেচির জন্য বোঝা যাবে না ঠিক মতো। অযথা চেঁচিয়ে গলা ফাটানোই সার হবে। হ্যারিস যেদিন লাঞ্চ খাইয়েছে তার পরদিন শেষ বিকেলের ঘটনা। সাইকেল নিয়ে মিস কারমাইকেলের বাড়ি এসেছে 3 গোয়েন্দা। লিটল টোকিও থেকে বাড়ি ফিরে গিয়েই মহিলাকে ফোন করেছিল কিশোর। পরদিন সকালে তার বাড়িতে যাওয়ার অনুমতি চেয়েছিল। পেয়েছিল অনুমতি, কিন্তু সকালে বেরোতে পারল না। কোথা থেকে জানে বিশাল এক পুরনো রেফ্রিজারেটর আর কতগুলো বাতিল পুরানো আমলের লোহার চুলা নিয়ে এসেছেন রাশেদ পাশা। বরাবরের মতোই চাচি গেছেন রেগে। তাদের ঝগড়া থামাতে হয়েছে কিশোরকেই। এরপর কাজে লাগতে হয়েছে। তার উপর আগের রাতে হয়েছে বৃষ্টি। বাইরে চত্বরে ফেলে রাখা কিছু জিনিস মুছে গোছগাছ করতে করতে দুপুর। খেয়ে ইয়ার্ডের আরও কিছু জরুরি কাজ সেরে বেরোতে বেরোতে একেবারে বিকেল। আজ আর রাত করবে না ভাবল কিশোর। কাজ শেষ করে রাতের আগেই ফিরে যাবে। কে জানে আজ কি নিয়ে ঝোপের ভেতর অপেক্ষা করছে রিচার্ড হ্যারিস। হয়তো ইয়া বড় এক রান্দা। ঘাটটা নাগালে পেলেই দেবে কোপ মেরে। বেল বাজার সঙ্গে সঙ্গে সাড়া দিলে মিস কারমাইকেল। কালো মখমলের লম্বা হাতওয়ালা পোশাক পরেছেন শোক প্রকাশের জন্যে। বারবার রুমাল দিয়ে চোখ মুছছেন। ছেলেদেরকে নিয়ে এলেন সাউন্ড প্রুফ ঘরে। দেখো, আর কিছুই বলতে পারলেন না। কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। শুধু হাত তুলে দেখিয়ে দিলেন টেবিলের দিকে। সাদা কাপড়ের উপর পড়ে আছে আরেকটা বাজ পাখি। টেবিলের দিকে এগোচ্ছে মূসা। কি মনে করে মিস কারমাইকেলের কাঁধ থেকে উড়ে এসে মূসার মাথার উপর এক মুহূর্ত ফরফর করলো তোতাটা, তারপর কাঁধে বসে পড়ল। কি নিষ্ঠুর!
রীতিমতো ফোঁপাচ্ছেন এখন মিস কারমাইকেল। নিষ্ঠুর, প্রতিধ্বনি করল তোতাটা। নিষ্ঠুর, নিষ্ঠুর। মরা বাসটাকে পরীক্ষা করে দেখল কিশোর। আঘাতের কোনো চিহ্ন নেই। অন্য বাসটার মতো এটাকেও বোধহয় বিষ খাইয়ে মারা হয়েছে। কখন পেয়েছেন এটা? জিজ্ঞেস করল সে। সামলে নেয়ার চেষ্টা করলেন মিস কারমাইকেল। ফোঁপানি বন্ধ হয়েছে, তবে বারবার রুমাল দিয়ে চোখ মোছা থামেনি। এই তো খানিক আগে। কোথায়? আগের জায়গায়। ঢোক গিললেন। আঙুল বোলালেন মুক্তার হাড়ে। স্টিলকে যেখানে পেয়েছিলাম সেখানেই। বাজের খাবার যেখানে রেখে আসেন। নীরবে মাথা ঝোঁকালেন মিস কারমাইকেল। মহিলার অবস্থা দেখে খারাপই লাগছে কিশোরের। সহানুভূতি জানিয়ে বলল, আপনার এখন মনের অবস্থা কেমন বুঝতে পারছি, তবু দয়া করে কয়েকটা প্রশ্নের জবাব যদি দেন। নীরবে মাথা কাত করলেন মিস কারমাইকেল। মুক্তার হাড়ে আঙুল বুলিয়েই চলেছেন। বোধহয় বেদনা কিছুটা লাঘব হচ্ছে এতে। চেষ্টা করব, বললেন তিনি। আগেরবার যখন এসেছিলাম, বলল কিশোর, আপনার পোষা দোয়েল হীরা। থেমে গেল সে। আবার না। পুরনো শোক মাথা চাড়া দিয়ে ওঠে মহিলার। কেঁদে ফেলেন। তাহলে তার প্রশ্নের জবাব পাওয়ার আশা আর নেই। কিন্তু কাঁদলেন না মিস কারমাইকেল। মাথা ঝাঁকালেন শুধু। আপনি বলেছেন পাখিটা নাকি নানা রকম জিনিস কুড়িয়ে আনার ওস্তাদ ছিল। মুক্ত, প্রিয় অতীতের কথা মনে করে মলিন হাসি ফুটল মিস কারমাইকেলের ঠোঁটে। তিনটে মুক্ত এনে দিয়েছিল আমাকে। বলেছিলেন দুটো দোয়েল আছে আপনার। আরেকটার নাম কি? পান্না। সেও কি জিনিস এনে দেয়? মাঝে মধ্যে। রুমালটা পকেটে ঢুকিয়ে রাখলেন মিস কারমাইকেল। আর কাঁদবেন না স্থির করেছেন বোধ হয়। কিন্তু হীরার তুলনায় পান্না কোনো কাজেরই না। যত সব অকাজের জিনিস কোত্থেকে গিয়ে নিয়ে আসে, একেবারেই বাজে। মরা বাসটার দিকে চেয়ে আনমনে ঠোঁট কামড়াচ্ছে কিশোর। কখনো কোনো মেসেজ এনে দিয়েছে? মেসেজ? এই কাগজের টুকরো, তাতে লেখা টেখা কিছু? না, আনেনি। তেমন কিছু কখনো আনলে মনে থাকতো। এই তো আজ সকালে দেখো না কি এনেছে। দেখতে চাও? অবশ্যই দেখতে চায়, জানালো কিশোর। সাইড টেবিলের উপর থেকে একটা কাঁচের আষ্টে দিয়ে এলেন মিস কারমাইকেল। বাড়িয়ে ধরলেন কিশোরের দিকে। দেখল কিশোর। চুল দিয়ে পাকানো খুদে একটা বল। হাতে নিয়ে পরীক্ষা করলো সে। খসখসে কালো কোকড়ানো চুল দিয়ে তৈরি। দোয়েল পাখির আজব খেয়াল। অনেক সময় নিয়ে ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়ে আশ্চর্য নৈপুণ্যে বানিয়েছে বলটা। মিস কারমাইকেলের অনুমতি নিয়ে যত্ন করে বলটা পকেটে রেখে দিল কিশোর। আচ্ছা, কোথায় পেয়েছো এটা? বলতে পারবেন? পেয়েছে এটা বলতে পারবেন? না। আষ্টেটা আবার আগের জায়গায় রেখে এলেন মিস কারমাইকেল। হীরা ও মুক্তগুলো কোত্থেকে এনেছিল জানি না। জানালার বাইরে তাকালো কিশোর। বেলা শেষ, তবে আধার হতে এখনো ঘন্টা 2 বাকি। মুসা আর রবিনকে বলল, চলো যাই, আরেকবার ঘুরে দেখি গে বাগানে। মিস কারমাইকেলের দিকে ফিরল। আপনার আপত্তি নেই তো? না না, আপত্তি থাকবে কেন? তোমরা যা করছো আমার জন্যে, কে কার জন্যে করে? মিস্টার হ্যারিসের কাছেও আমি ঋণী। কিন্তু বাবা, কিছু মনে করো না। আমি তোমাদের সঙ্গে যেতে পারছি না, সইতে পারবো না। রুমাল বের করলেন তিনি। আবার যদি কিছু দেখি? গলা কেঁপে উঠল তার। ঠিক আছে, ঠিক আছে, আপনি থাকুন। তাড়াতাড়ি হাত নাড়ল কিশোর। বিশাল জানালা দিয়ে কোলাহলের মধ্যে বেরিয়ে এলো ওরা। তোতাটা বসে আছে মোচার কাঁধে। ওদের সঙ্গে বাগানে ঘোরার ইচ্ছে হয়েছে বুঝি। মোচা থাকতে দিল পাখিটাকে। টমের মতোই তোতাকেও পছন্দ হয়েছে তার। লনের প্রান্তে খোয়া বিছানো পথের ধারে এসে থামল ওরা। খানিক দূরে গাছ, যেটার তলায় মরে পড়েছিল দুটো বাজ পাখি। আজ জায়গাটা পরিষ্কার। মাংসের টুকরো পড়ে নেই, পায়ের ছাপ নেই। চলো, বনের দিকে দেখিয়ে চেঁচিয়ে বলল কিশোর। আলাদা হওয়ার দরকার নেই, একসঙ্গে যাই। সেটাই ভালো, গলা ফাটিয়ে জবাব দিল মুসা। রিচার্ড হ্যারিসের লাঠির বাড়ি খেতে চাই না। তার মেজাজ আজ ভালো না মন্দ কে জানে। 1 ঘন্টা ধরে ঘোরাঘুরি করলো 3 গোয়েন্দা। বনের ভিতর, ঝোপের ধারে, সরু পথে। বৃষ্টিতে ভিজে মাটি নরম হয়ে আছে কোথাও কোথাও। আজ আর কারো সঙ্গেই সাক্ষাৎ হলো না।
অবশেষে বনের ধারে ঘাসে ঢাকা ছোট একটা খোলা জায়গায় বেরিয়ে এলো ওরা। আশ্চর্য নীরবতা এখানে। কোলাহলকারী পাখিরা যেন এড়িয়ে চলে জায়গাটাকে। ওদের কলরব অনেক পেছনে। শুকনো জায়গা দেখে বসে পড়ল কিশোর। হাঁপিয়ে উঠেছে, জিরিয়ে নেবে। মোছা পা ছড়িয়ে বসলো তার পাশে। খানিক দূরে একটা গাছে হেলান দিয়ে বসলো রবিন। প্রায় মিনিট 5 গেল। একটা রবিন এসে বসেছে তাদের কয়েক গজ সামনে। ভেজা মাটি থেকে ঠুকতে কেঁচো বের করে খাচ্ছে। আনমনে পাখিটাকে দেখছে মোসা। না, এবার ওঠা দরকার। উঠতে যাবে কিশোর, এই সময় একসঙ্গে 3টে ঘটনা ঘটল চোখের পলকে। আতঙ্কে চিৎকার দিয়ে তোতাটা উড়ে গেল মোসার কাঁধ থেকে। মাথা তুলে আকাশের দিকে চেয়ে চমকে গেল রবিনটা। কালো একটা ছায়া পাথরের মতো এসে পড়ল তার উপর। পালানোর কোনো সুযোগই পেল না পাখিটা। ভয়ানক এক শিকারী বাজ ঝাঁপিয়ে পড়েছে। ধারালো নখ আর ঠোঁট দিয়ে টেনে টেনে রবিনের শরীরটা নিমেষে ছিঁড়ে ফেলে যা যা খাওয়ার বের করে নিল বাজ। মাংসটা নখে ঝুলিয়ে নিয়ে উড়ে চলে গেল রকেটের মতো। মাটিতে পড়ে রইল শুধু রবিনের মাথা, পা দুটো আর কয়েকটা রক্তাক্ত পালক। পুরো 1 মিনিট কোনো কথা বলতে পারল না 3 কিশোর। ঘটনার আকস্মিকতায় বোবা হয়ে গেছে যেন ওরা। গাছের ডাল থেকে ফিরে এসে আবার মুসার কাঁধে বসলো তোতাটা। নিষ্ঠুর, চেঁচিয়ে উঠল তীক্ষ্ণ স্বরে। নিষ্ঠুর, নিষ্ঠুর। ঠিকই বলেছিস। পাখিটার সঙ্গে একমত হলো কিশোর। তবে রবিনটা জীবন দিয়ে জানিয়ে দিয়ে গেল আমাদের, দু আঙুলে পায়রাটাকে কে খুন করেছে এবং কেন বাজ মারছে কেউ, যোগ করলো রবিন। রেসিং হোমারদের খুন করে বলেই তো বাজ মারে নাকি? হ্যাঁ। পকেট থেকে কাগজে মোড়া চুলের বলটা বের করলো কিশোর। মোড়ক খুলে তাকালো। কিন্তু কে বিষ খাওয়াচ্ছে জানি না এখনো। হীরাকে পিটিয়ে মেরেছে কে তাও জানি না। উঠে দাঁড়ালো সে, পায়ের ছাপ। চিন্তিত ভঙ্গিতে বলল, গত রাতে বৃষ্টি হয়েছে। মাটি জায়গায় জায়গায় এখনো ভেজা, ছাপ থাকতে বাধ্য। আমরা খুঁজে পাইনি, কিন্তু আছেই। আমাদের দিকে তাকালো, আকাশের দিকে তাকালো। এসো যাই, আরো 1 ঘন্টা আলো থাকবে। এবার ভাগ হয়ে 3 দিকে চলে যাব, ছড়িয়ে পড়ে খুঁজব। মোসা, তুমি এদিকে যাও, রবিন তুমি ওদিকে। মাটিতে প্রতিটা ইঞ্চি দেখবে, বিশেষ করে কাদামাটি যেখানে আছে। কিছু দেখলে কিভাবে জানাবো? জিজ্ঞেস করলো রবিন। কি সংকেত? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সঙ্গে সঙ্গে জবাব দিল কিশোর। জোরে জোরে গাইবে। দি হাইমস অব দ্য ব্যাটল, না অন্য সুর। এসো আমার সঙ্গে সঙ্গে গাও, আমার সোনার বাংলা। কিশোরের সঙ্গে সঙ্গে বার কয়েক গেয়ে প্র্যাকটিস করে নিল মোসা আর রবিন। তারপর নিজে নিজে গাইল। কিশোরের চেয়ে গলা ভালো দুজনেরই। রবিন তো চমৎকার গাইল। পায়ের ছাপ খোঁজার জন্যে 3 দিকে ছড়িয়ে পড়ল ওরা। মোছা খুঁজে পেল মিনিট 15 পরে। সরু পথ ধরে এগিয়ে গেছে একজোড়া বুটের ছাপ। ভেজা নরম মাটিতে বেশ গভীর হয়ে বসেছে। দাঁড়িয়ে পড়ল মোসা। আলো নিভে আসছে দ্রুত। রাতের সারা পেয়েই কলরব কমিয়ে দিয়েছে পাখির দল। শব্দ এখন অনেক কম। আবছা অন্ধকার বনপথে দাঁড়িয়ে অকারণে গা ছমছম করে উঠল মোসার। ভয়ে ভয়ে তাকালো চারদিকে। মাথায় ডান্ডা মারতে আসছে না তো আবার কেউ। গান গাওয়ার জন্যে মুখ খুলল মোসা, কিন্তু সুর ভুলে গেছে। অথচ তখন বেশ গিয়েছিল। এত তাড়াতাড়ি ভুলে গেল? গেছে, কি আর করবে। চেষ্টা করলো, আমার সোনার, দূর হচ্ছে না। আবার চেষ্টা করলো, হলো না। আমার সোনার বাংলা গেয়ে উঠল কাঁধে বসা তোতাটা। চমৎকার শিখে নিয়েছে, সুরও বেশ হয়েছে। ধন্যবাদ তোতা মিয়া। হেসে আলতো চাপ্পড় দিয়ে পাখিটাকে আদর করলো মোসা। সাধনা করলে ওস্তাদ হতে পারতে। গলা চড়িয়ে গাইল, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কাছাকাছি রয়েছে কিশোর আর রবিন। সারা মিলল সঙ্গে সঙ্গেই।
মিনিট খানেক পরই আবার একসাথ হলো তিনজনে। গভীর মনোযোগে বুটের ছাপগুলো দেখলো কিশোর। পকেট থেকে আবার বের করলো চুলের বল। তাড়াতাড়ি পেয়েছো মুসা, গুড। এগুলো হ্যারিসের নয়। গতকাল ওর সঙ্গে লাঞ্চ করার সময় ভালো মতো দেখেছি ওর জুতো। অনেক ছোট পা, জুতোর নাক ভোঁতা। সুতরাং চুলের বলটার দিকে তাকিয়ে বলল, এটা হ্যারিসের দাড়ি নয়। কাটা ঝোপে আটকে তার দাড়ি ছেড়ে নেই, যেটা খেলার সময় পেয়ে গিয়ে বল বানিয়েছে পান্না। আপাতত আর কিছু দেখার নেই। বন থেকে বেরিয়ে এলো ওরা। যেখানে সাইকেল রেখেছে সেখানে দোতলায় মিস কারমাইকেলের শোবার ঘরে আলো জ্বলছে। কিশোর অনুমান করলো তিনি শুয়ে পড়েছেন, ঘুমিয়ে শোক ভুলতে চাইছেন। তাকে জানানোর মতো এখনো কিছু আবিষ্কার করিনি আমরা। কারো উদ্দেশ্যে কথাগুলো বলছে না কিশোর। যা জানি শুধুই অনুমান। বিলিংকির পায়ের ছাপ সন্দেহ করছো? রবিনের মনে পড়েছে কিশোর বলেছিল জেনাক্স রেস্টুরেন্টে চোখা মাথাওয়ালা বুট পরা ছিল ছেলেটারের পায়ে। তাকে পয়লা সন্দেহ। মাথা ঝাঁকিয়ে বলল কিশোর। দ্বিতীয় সন্দেহ হারিকিরি। আমার ধারণা সমস্ত রহস্যের চাবিকাঠি ওই জাপানিটা। কেন জানতে চাইল মুসা। মেসেজটা হারিকিরি লিখেছে, আজ মুক্ত নেই। এক আঙুল তুলল কিশোর, দুই আঙুল তুলে বলল, লিটল টোকিওয় হারিকিরির বাড়িতে গিয়েছিল রিচার্ড হ্যারিস। তিন আঙুল তুলল, আর চেনাক্স রেস্টুরেন্টে হারিকিরির জন্যই অপেক্ষা করছিল বিলিংকি। মাথা দোলালো মুসা। পরিষ্কার হচ্ছে। রবিনের সৌজন্যে জেনেছি কেন অপেক্ষা করছিল বিলিংকি, আর কেনই বা ছুটে গিয়েছিল সবুজ ভ্যানকে অনুসরণ করার জন্যে। আমার সৌজন্যে? ভুরু কোচকালো রবিন। হ্যাঁ তাই তো, তুমিই তো দেখে এসেছো। হারিকিরির ডাক বাক্সে নতুন রং করা হয়েছে। তার মানে নতুন বাড়ি বদলেছে জাপানিটা। এটাই জানতে ছিল বিলিংকি। কোথায় নতুন বাড়ি নিয়েছে হারিকিরি? কেন সেটাই জানতে হবে আমাদের। হারিকিরির সঙ্গে বিলিংকির কি সম্পর্ক, আর মুক্তরি বা কি সম্পর্ক? এক মুহূর্ত চুপ থেকে বলল কিশোর, সবুজ ভ্যানটাকে আবার অনুসরণ করতে হবে আমাদের। জানার এটাই একমাত্র উপায়। পেপার তো লাগানোই আছে, বলল মুসা। মাথা নাড়ল কিশোর। ওটা দিয়ে আর কাজ হবে না। নিশ্চয় এতক্ষণে ব্যাটারি ফুরিয়ে গেছে। হারিকিরির বাড়ি গিয়ে ব্যাটারি বদলে দিয়ে আসা খুব ঝুঁকির ব্যাপার। তাহলে কাজটা তোমাকেই করতে হবে মুসা। গোয়েন্দা সহকারীর দিকে তাকালো কিশোর। ফুস করে দীর্ঘশ্বাস ফেলল মুসা। দুহাত নেড়ে বলল, হ্যাঁ, এই ভয়ই করছিলাম। কপালই খারাপ। যত কঠিন আর ঝুঁকির কাজ সব এই মুসা আমানের ঘাড়ে। কি আর করব, মাথায় তো আমারই সইবে। চোখ না থিয়ে জিজ্ঞেস করল, তা জনাব কাজটা কি? নিষ্ঠুর, চেঁচিয়ে উঠল তোতা। নিষ্ঠুর। দূর বেটা, তিক্ত কণ্ঠে বলল মুসা। চুপ থাক। তোতাটাও বলল, দূর বেটা, চুপ থাক।